আমরা যে পৃথিবীতে বাস করি তার ঠিক পাশেই, বলতে গেলে আমাদের চোখের সামনে কিন্তু আড়ালে আরেকটা জগৎ আছে। এটা হলো আইন, টাকা আর ক্ষমতার এক অদৃশ্য জগৎ, একটা সিস্টেম যা আমাদের এই চেনা পৃথিবীকে পেছন থেকে চালায়। আর মজার ব্যাপার হলো, এই জগতের নিয়মগুলো তারাই লেখে যাদের সেই নিয়ম ভাঙার ক্ষমতা আছে। আজ আমরা সেই ছায়া জগতের একটা নকশা দেখব কিভাবে শুধু কাগজ ব্যবহার করে একটা বিশাল সাম্রাজ্য তৈরি করা যায়, যেখানে জবাবদিহিতার কোনো বালাই নেই। আসুন এই সিস্টেমের ভেতরে ঢোকা যাক। যারা দুর্বল তাদের কপালে দুর্ভোগ গাছে, এটা কিন্তু কোনো সাধারণ কথা না। এটা একটা বিজনেস ফিলসফি, একটা গোপন আর্থিক সিস্টেমের মূল মন্ত্র, যেটা বানানোই হয়েছে শুধু শক্তিশালী আর ধনী মানুষদের জন্য। যারা এই সিস্টেম চালায় তারা পৃথিবীকে দুটো ভাগে দেখে, একদল শিকারী আর অন্য দল শিকার। আর তাদের পুরো ব্যবসার উদ্দেশ্যই হলো এটা নিশ্চিত করা যে তাদের ক্লায়েন্টরা যেন সবসময় শিকারীর দলে থাকে। এই জগতের দুর্বলতা কোনো দুর্ভাগ্য নয়, বরং ব্যবসার একটা কাঁচামাল। তো এই বিশাল জটিল সিস্টেমের ভেতরে আমরা ঢুকব কিভাবে? এর শুরুটা কিন্তু হয়েছিল একদম সাদামাটা একটা দুর্ঘটনা দিয়ে। লেক জর্জের শান্ত পানি প্রথম দেখায়, যার সাথে আন্তর্জাতিক অর্থ কেলেঙ্কারির কোনো সম্পর্কই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ওই একটাই ঘটনা খুলে দিয়েছিল এক অন্তহীন রহস্যের দরজা। ভাবুন তো, কি সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন, একদল বয়স্ক মানুষ একটা ট্যুরিস্ট বোটে করে লেকের সৌন্দর্য দেখছেন। কোনো রকম পূর্বাভাস ছাড়াই হঠাৎ করে বোটটা উল্টে গেল। মুহূর্তের মধ্যে একটা আনন্দের ভ্রমণ পরিণত হলো এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে। মারা গেলেন 21 জন, তাদের মধ্যেই ছিলেন এলেন মার্টিন আর তার স্বামী। এই দুর্ঘটনার পর স্বামীহারা এলেন মার্টিনের জীবন থেকেই আমাদের এই তদন্তের শুরু। যে কোনো দুর্ঘটনার পর যা হয়, এখানেও তাই হলো। নিয়ম অনুযায়ী মৃতদের পরিবারকে একটা বড় অঙ্কের ইন্স্যুরেন্সে টাকা দেওয়ার কথা বলা হলো। এলেন মার্টিনের জন্য এই টাকাটা ছিল তার ভেঙে পড়া জীবনটাকে আবার একটু একটু করে গুছিয়ে তোলার একমাত্র উপায়। ব্যাপারটা তো খুবই সোজাসাপটা হওয়ার কথা ছিল, তাই না? একটা দুর্ঘটনা ঘটেছে, ইন্স্যুরেন্স করা ছিল, এখন ক্ষতিপূরণের টাকা পাওয়া যাবে, ব্যাস। কিন্তু সমস্যাটা হলো, যখন টাকা দেওয়ার সময় আসলো, তখন দেখা গেল যে কোম্পানিটার টাকা দেওয়ার কথা, সে কোম্পানিটাই আসলে নেই, মানে তার কোনো অস্তিত্বই নেই। এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। অ্যালেন মার্টিন যখন তার প্রাপ্য টাকার জন্য খোঁজখবর শুরু করলেন, তখন তিনি বুঝলেন যে তিনি এমন এক কোম্পানির পিছনে ছুটছেন যেটা আসলে বাতাসে মিলিয়ে গেছে। বাস্তবে ওটা শুধু একটা নাম, কাগজে টিকে থাকা একটা ভূত। এখান থেকেই শুরু হলো এক আজব ধাওয়া। সত্য খুঁজে বের করার জন্য কোনো ঘটনাস্থলে যাওয়ার দরকার নেই, বরং ডুব দিতে হবে কাগজের এক গোলক ধাঁধায়। এমন এক রাস্তা যেটা ইচ্ছে করেই বানানো হয়েছে যাতে কেউ কোনোদিন শেষ পর্যন্ত পৌঁছাতে না পারে। এলেনকে এখন লড়তে হবে এক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে, তাড়া করতে হবে কিছু কাগজে ভূতের। প্রথম ধাপেই যে ধাক্কাটা লাগলো, খোঁজ নিয়ে জানা গেল ট্যুর বোটের ইন্স্যুরেন্স পলিসিটা যে কোম্পানির কাছ থেকে নেওয়া হয়েছিল, সেই কোম্পানিটাই নাকি আরেকটা কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে। মানে সোজা কথায়, দায়িত্বটা একজনের থেকে আরেকজনের ঘাড়ে চালান করে দেওয়া হয়েছে। ধোঁয়াশা তৈরির এটা ছিল প্রথম স্তর। কিন্তু গল্পটা এখানে শেষ না। এটা অনেকটা ওই রাশিয়ান পুতুলের মতো, একটার ভেতর আরেকটা, তার ভেতর আরেকটা। আরও খোঁজ নিয়ে দেখা গেল যে নতুন কোম্পানিটা ইন্স্যুরেন্সের দায়িত্ব কিনেছে, সেটার মালিক আবার অন্য আরেকটা কোম্পানি। আর সেই দ্বিতীয় কোম্পানিটা আসলে একটা ট্রাস্ট, যার ঠিকানা হলো ক্যারিবিয়ান দ্বীপ নেভিসে। ভাবুন একবার, দুর্ঘটনা ঘটল আমেরিকায়, ইন্স্যুরেন্স কোম্পানি আরেক জায়গায়, আর তার মালিকানা কিনা সম্পূর্ণ ভিন্ন আরেকটা দেশের একটা ট্রাস্টের হাতে। এটা কোনো সাধারণ ব্যবসা নয়, এটা দায়িত্ব এড়ানোর জন্য বানানো একটা নিখুঁত দুর্গ। এই যে এতক্ষণ ধরে আমরা কাগজে কোম্পানির কথা বলছি, এর একটা গালভরা নাম আছে, শেল কর্পোরেশন। সোজা বাংলায় খোলস কোম্পানি। ভাবুন তো, একটা কোম্পানি যার কোনো অফিস নেই, টেবিল চেয়ার নেই, একটাও কর্মচারী নেই, কিচ্ছু নেই, আছে শুধু একটা নাম আর কিছু কাগজপত্র। এর একটাই কাজ, কোনো কিছুকে লুকানো, সাধারণত টাকা, মালিকানা বা কোনো দায়। এটা হলো আইনকে ব্যবহার করে তৈরি করা একটা আইনি ভূত, যাকে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। তাহলে প্রশ্ন আসে, এই যে পুরো সিস্টেমটা, এই যে অদৃশ্য হওয়ার খেলা, এটা বানায় কারা? অ্যালেন মার্টিনের মতো সাধারণ মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলা এই কাগজের সাম্রাজ্য, এর স্থপতি কারা? চলুন এবার পরিচিত হওয়া যাক সেই কারিগরদের সাথে, যারা এই গোপনীয়তার ব্যবসাকে একটা আন্তর্জাতিক শিল্পে পরিণত করেছে। এই গল্পের দুই মূল কারিগর, ইউর্গেন মোসাক আর র্যামন ফোনসেকা। পানামার একটা ল ফার্ম, মোসাক ফোনসেকার দুই পার্টনার। মোসাক ছিলেন এই পুরো অপারেশনের ইঞ্জিন, ঠান্ডা মাথার জার্মান বুদ্ধি, এই জটিল যন্ত্রটা তারই তৈরি। আর অন্যদিকে ফোনসেকা ছিলেন কোম্পানির চেহারা, পানামার একজন প্রভাবশালী রাজনীতিবিদ।
তার কাজ ছিল এই গোপনীয়তার স্বপ্নটা সারা দুনিয়ার ধনীদের কাছে বিক্রি করা। সোজা কথায় একজন মেশিনটা বানিয়েছেন আর অন্যজন সেই মেশিনটা বিক্রি করেছেন। এলেন মার্টিনের ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা ছিল একটা সিস্টেমের ফলাফল, একটা ফর্মুলা যা বারবার ব্যবহার করা যায় এবং যা থেকে প্রচুর লাভ হয়। মোসাক ফোনসেকা এমন একটা পদ্ধতি তৈরি করেছিল যেটা ব্যবহার করে যে কেউ তার টাকা পয়সা, পরিচয় সবকিছু পুরোপুরি লুকিয়ে ফেলতে পারত। আসুন দেখি এই প্রতারণার নকশাটা ঠিক কিভাবে কাজ করে। তো কিভাবে কাউকে আর্থিকভাবে অদৃশ্য করে দেওয়া যায়, আসুন ওদের রেসিপিটা দেখি। ধাপ 1, এমন একটা দেশ বেছে নিতে হবে যেখানে টাকার গোপনীয়তার আইন খুব কড়া, যেমন পানামা। ধাপ 2, সেখানে একটা সাধারণ নাম দিয়ে একটা শেল কোম্পানি খুলতে হবে। ধাপ 3, আসল মালিকের নাম লুকানোর জন্য কাগজে কলমে কোম্পানির মালিক হিসাবে এমন কয়েকজনের নাম দেওয়া হতো যাদের আসলে কোনো ক্ষমতাই নেই, ভাড়া করা মালিক আর কি। ধাপ 4, ব্যাস খেলা জমে গেল। প্রথম শেল কোম্পানির মালিক হিসেবে আরও একটা শেল কোম্পানি, তার মালিক হিসেবে আরও একটা, এভাবে একটার পর একটা স্তর তৈরি করা হতো যাতে আসল মালিককে খুঁজে বের করা অসম্ভব হয়ে যায়। আর শেষ ধাপ, এই কাঠামো তৈরি হয়ে গেলে এর মধ্য দিয়ে টাকা পয়সা এমনভাবে লেনদেন করা হতো যা ট্যাক্স, মামলা বা যে কোনো ধরনের কৈফিয়তের বাইরে থেকে যায়। এখন আপনি যদি মোসাক বা ফন্সেকাকে জিজ্ঞেস করতেন এটা কি অন্যায় না, তারা কি বলতো জানেন? তারা বলতো, আরে না, এটা তো প্রাইভেসি, বড় লোকেরা যুগ যুগ ধরে এভাবেই নিজেদের সম্পদ বাঁচিয়ে আসছে। আসলে তারা আইনি প্রাইভেসি আর অনৈতিক গোপনীয়তার মাঝের খুব সরু একটা লাইনকে কাজে লাগাতো। তাদের মতে তারা শুধু তাদের ক্লায়েন্টদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখছিল, ঠিক যেমন একজন ডাক্তার তার রোগীর তথ্য গোপন রাখে। কিন্তু কোনো কিছুই তো চিরকাল গোপন থাকে না, তাই না? কাগজ দিয়ে বানানো এই বিশাল সাম্রাজ্য চিরস্থায়ী ছিল না। এই গোপনীয়তার দুর্গে একদিন এমন একটা ফাটল ধরল যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এবার আমরা জানব সেই ঐতিহাসিক তথ্য ফাঁসের ঘটনা যা মোসাক ফন্সেকার এই ছায়া জগৎকে সবার সামনে নিয়ে এসেছিল। কোথা থেকে একজন হাজির হলেন যার পরিচয় আজও কেউ জানে না। ছদ্মনাম জন ডো। তিনি ঠিক করলেন এই পুরো খেলাটা এবার ফাঁস করে দেবেন। তিনি মোসাক ফন্সেকার কয়েক দশকের সমস্ত অভ্যন্তরীণ ডেটা একটা জার্মান সংবাদপত্রের হাতে তুলে দিলেন। আর এই একটা পদক্ষেপ থেকেই শুরু হলো এক বিশ্বজোড়া তদন্তের, যা আজ পানামা পেপার্স নামে পরিচিত। কতটা ডেটা ফাঁস হয়েছিল তার একটা আন্দাজ দেই। ডেটার পরিমাণ ছিল 2.6 টেরাবাইট। আচ্ছা, এটাকে সহজ করে বলি, আজকালকার একটা সাধারণ সিনেমার সাইজ যদি 2 জিবি হয় তাহলে এটা প্রায় 1300 সিনেমার সমান ডেটা, ভাবা যায়? আর এই ডেটার ভেতরে ফাইল ছিল 11.5 মিলিয়ন, মানে 1,15,00,000 আলাদা আলাদা ফাইল। ইমেল, কন্ট্রাক্ট, ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্টের কপি, কি ছিল না সেখানে? কয়েক দশকের গোপন ব্যবসার প্রতিটি ডিজিটাল ছাপ। আর এই কোটি কোটি ফাইল জুড়ে তথ্য ছিল 2,14,488টি অফশোর কোম্পানির, যে 2 লক্ষেরও বেশি। এই একটা সংখ্যায় যথেষ্ট এটা বোঝানোর জন্য যে মোসাক ফন্সেকার জালটা সারা পৃথিবীতে কতটা ছড়িয়েছিল। আর তারপর যা হলো সেটাকে একটা ঝড় বললে কম বলা হবে। আইসল্যান্ডের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো। দুনিয়া জুড়ে বড় বড় রাষ্ট্রনেতা, রাজনীতিবিদ, সেলিব্রিটি অনেকের নাম বেরিয়ে এলো, তাদের পরিবারের সদস্যদের নামও। তদন্ত শুরু হলো দেশে দেশে, আর মোসাক ফন্সেকা তাদের দোকানপাট চিরতরে বন্ধ হয়ে গেল। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের লুকানো সম্পদের হিসাব বেরিয়ে এলো। আর এটা পরিষ্কার হয়ে গেল যে এই কাগজে ভূতগুলোর পেছনে আসলে সব জ্যান্ত আর ক্ষমতাধর মানুষরাই ছিল। তো এত কিছুর পর মনে হতেই পারে, যাক, খেলা তাহলে শেষ। পানামা পেপার্স ফাঁস হওয়ার পর এই পুরো সিস্টেমটা এবার ভেঙে গেছে, তাই না? সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু আসল সত্যিটা হলো সিস্টেমটা মোটেই ভাঙেনি, কারণ এটা ভাঙার জন্য তৈরিই করা হয়নি। এটাকে বানানোই হয়েছিল এভাবে কাজ করার জন্য। মোসাক ফন্সেকা ছিল এই বিশাল বাজারের একটা দোকান মাত্র। একটা দোকান বন্ধ হলে কি হয়? পাশেই আরেকটা নতুন দোকান খুলে যায়। কারণ যতক্ষণ এই আর্থিক গোপনীয়তার চাহিদা থাকবে ততক্ষণ নতুন নতুন মোসাক ফন্সেকার জন্ম হতেই থাকবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এই যে আমরা কথা বলছি ঠিক এই মুহূর্তে সারা দুনিয়ার কত টাকা, কত সম্পদ আমাদের সবার চোখের আড়ালে অফশোর অ্যাকাউন্টে লুকিয়ে রাখা আছে? এর সঠিক উত্তর শায়দ কারো কাছেই নেই। কিন্তু একটা জিনিস আমরা নিশ্চিতভাবে জানি, এই ছায়া জগতের খেলাটা বন্ধ হয়নি, বরং কে জানে হয়তো আগের চেয়েও অনেক বড় আকারে চলছে।